চলুন প্রিয় দর্শক ফিরে যায় আজকের অতিথি সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক খোয়াম শানু সন্ধির কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, গান দিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। কোন গানটি শুনে আয়োজন শুরু করব? যেহেতু কালকে 21 ফেব্রুয়ারি আমার বাবার কাছে একটা গান শিখেছিলাম, মনে আসলো এটা গাই। ছোটবেলা আমরা গানটা গাইতাম। শুনি। আজকে আমায় দিও মাগো একটুখানি ছুটি, জাগিয়ে দিও আমায় তুমি সবার আগে, যদি আমি ঘুম থেকে না উঠি। বাগান থেকে একটা ফুলও কেউ যেন না ছিঁড়ে, আমি সব কটা ফুল নিয়ে যাব শহীদ মিনারে। শুধু তুমি চাইলে দেব একটি না হয় দুটি, আজকে আমায় দিও মাগো একটুখানি ছুটি, জাগিয়ে দিও আমায় তুমি সবার আগে, যদি আমি ঘুম থেকে না উঠি। বাহ, চমৎকার ভাই। যেমনটি বলছিলাম যে একাধারে সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালনায় নিজের অস্তিত্ব চাহিত, তো সেক্ষেত্রে আসলে দুটি সমন্বয় কিভাবে করা হয়? গান গাই আসলে খুব বেছে, যদি কোনো প্রজেক্ট আসে আমার গলার প্রয়োজন তখন আমি গাই। তাছাড়া আমি নিজের জন্য কিছু গান লিখি শুরু করি, যেগুলো বেশিরভাগই আমি লিখি। মাঝে মাঝে কারো লেখা যদি খুব মনে হয় যে এটা আমারই মনের একটা কথা, সেটাকে সুর করে গাই। তাছাড়া আমি বছরে একটা দুটো গান করে রিলিজ করি, যেটা আমার নিজের জন্য। এটা অনেকটা ডায়েরি লেখার মতো, খোলা ডায়েরি লেখার মতো। এটা জীবনের যেই অংশের, জীবনের যে গল্পটা আমি বলতে চাই সেটা আমি গান হিসেবে রিলিজ করে দিই। কোনো একদিন এটা আমার ডায়েরির মতো আমার গানগুলো কথা বলবে। আর কোনো প্রজেক্টে যদি থাকে, যেমন লাস্ট চরকির একটা কাজে আমি আর মাসা একটা গান গেলাম, 36.436 এর মিউজিক আমি করেছিলাম। সো ওখানে গানটা বানিয়ে রিকোয়ারমেন্টের সময় মনে হলো যে এটা আমি গাইতে পারি, তখন আমি গিয়েছি। আবার আপনার নেটওয়ার্কের বাইরে তো একটা গান আমি গেয়েছি। কিন্তু আবার দেখা যাচ্ছে যে মায়া শালিক বা অ্যালেন স্বপন বা অন্যান্য প্রজেক্টগুলোতে সিন্ডিকেটে আমি গান গাইনি। আমার তখন অ্যাজ এ কম্পোজার আমার মনে হয়েছে যে এখানে আমার থেকে বেটার কেউ, অথবা আমি যে গানটা শুরু করেছি সেটা যথার্থ মর্যাদা দিতে পারবে এবং খুব ভালো গাইবে, এরকম কাউকে দিয়ে আমি গানগুলো গাইছি। সঙ্গীত পরিচালনায় আছেন, সেক্ষেত্রে একটি গান বা শিল্পকে তৈরি করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিচ্ছেন? আমার মনে হয় গানের গ্রুভটা মানে হচ্ছে যে এই গানের সুর লয় যেটা আছে সেটা উপর বেস করেই সেটার থেকে সাথে সামঞ্জস্য রেখে যে লিরিকটা হয়, এবং আমরা যেটা বলতে চাচ্ছি মনের ভাষাটা প্রকাশ করার জন্য সেটা পোয়েট্রিক্যালি কীভাবে বলা যায়। আবার ধরেন যে কাজের ক্ষেত্রে বিভিন্ন হয়, ধরেন যে কোনো একটা গান হিপ হপ হতে পারে, কোনো একটা গান মেলোডিয়াস হতে পারে, কোনো একটা গান রক হতে পারে। তো কাজ টু কাজ ডিপেন্ড করে অনেক কিছু, সেভাবে যেটা যথার্থ উপস্থাপনা করা যায়, যত সুন্দর করে কিউরেট করা যায় জিনিসটা, সেটাই। এবং আপনার ক্ষেত্রে এই যে সুন্দর করে উপস্থাপন করার বিষয়টি বোধহয় একটু ইজি, কারণ পরিবারের দুজন আছেন যারা সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো সেক্ষেত্রে বলা যায় যে পরিবারের সহযোগিতাটাও নিশ্চয়ই একেবারে পুরো দমে ছিল। তো এই যাত্রাটা কেমন, আসলে শুরুর গল্পটা শুনবো। পরিবারের সহযোগিতা তো ছিল, মানে আমার বাবা যখন আমি প্রথম স্টুডিও বানাই তখন আমাকে একটা 18,000 টাকা সাউন্ড কার্ড কিনে দিয়েছিল, মানে সাউন্ড কার্ড আমাকে টাকাটা ধার দিয়েছিল। সো সেই টাকাটা আমি মাসে 2,000 টাকা করে আবার আমার বাবাকে রিটার্ন করেছি। সো মিউজিক করতে চাই বা মিউজিক করবো, এটা নিয়ে সাপোর্ট কখনো অভাব ছিল না। আর এছাড়াও আমি তো যখন ছোটোবেলায় গান বানানো শুরু করেছিলাম, তখন আমার রাত বিরাতে গান বানাতাম, আমার বন্ধুদেরকে ডেকে শোনাতাম যে একটা নতুন গান বানিয়েছে শোনো। তো সেটার থেকে উৎসাহ, বন্ধুদের থেকে উৎসাহ সবসময়, মানে আমার আশেপাশে আমি সবসময় খুবই সাপোর্ট পেয়েছি এবং এখনও পাচ্ছি। এখনও যদি সবাই দূরে দূরে থাকে আলাদা, কিন্তু আমরা যে আসলে এটা করেই খাই, এটাই আমাদের নিঃশ্বাসে ঘুরে, সেটা সবাই বোঝে। সো সবাইকে সবার কাছে সাপোর্ট করে। পরিবারে আরও দুজন আছে সঙ্গীত শিল্পী, সেক্ষেত্রে তিনজন ভাই বোনের মধ্যে কি কোনো রকম প্রতিযোগিতা কাজ করে কিনা, মানে কে কার চেয়ে ভালো করতে পারে গানের ক্ষেত্রে? এটা একদমই কাজ করে না, কে কার থেকে ভালো করতে পারে। প্রতিযোগিতা নাই, বাট ডিসকাশন আছে, আলোচনা আছে যে কার গান এখন চলছে, কোনো ব্ল্যাক পিঙ্ক ভালো গাইছে নাকি বিটিএস এর গান ভালো হচ্ছে, নাকি ট্রেনে রিলিজ হলো, নাকি কোন একটা মুভিতে সোনু নিগম কত ভালো গান গাইলো, বা বাংলাদেশে কোনো একটা সিনেমাতে খুব সুন্দর একটা গান হয়েছে, বা নতুন একটা ডিফারেন্ট গান, কোনো একটা হিপ হপ গান, একটা স্ট্রিট নতুন একটা ব্যান্ড বাংলাদেশের বের করেছে নতুন কিছু ছেলেপেলেরা মিলে, কিন্তু সেটা অনেক জোশ হয়েছে। তো সেটা শেয়ার করা হয়, সেটা নিয়ে আলোচনা করা হয়। ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে পুরো পৃথিবীতে সেটা নিয়ে আলোচনা করা হয়। কার সাথে কার কম্পিটিশন হচ্ছে, কোন জনরাটা এখন বুম করছে, এগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা হয়। ইতিমধ্যে চলচ্চিত্রেও আমরা আপনাকে পেয়েছি কণ্ঠশিল্পী হিসেবে, এবং আমি কম্পোজ করেছিলাম 0 ডিগ্রি গান।
আচ্ছা, পরিচালনায় ছিলেন, সঙ্গীত পরিচালনায় গেয়েও ছিলেন, ছিলাম, কম্পোজ করেছি। বাহ। সেক্ষেত্রে শিল্পীর কিন্তু মেইন বা মুখ্য লক্ষ্যের বিষয়টি থাকে হচ্ছে প্লেব্যাক, এবং সেই প্রাপ্তিটা আপনার ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। সে প্রসঙ্গে আরো কথা বলবো, তবে একটি গান শুনবো তার আগে। আমি বলতে চাই কত কিছু, ছুটছি তাই তোমার পিছু, বলতে গিয়ে মাথা নিচু আমার। খুব সকালে দাঁড়িয়ে হাতটা রাখি বাড়িয়ে, বলবো বলে চলে আসি আবার। থাকি অবাক তাকিয়ে মিশে গন্ধে হারিয়ে তোমার, শুধু তোমার ভেতর মন মন করে জ্বালাতন আমার। শোনো আমার এ গান, এক সুরে বাঁধা প্রাণ, খুঁজে আলো আধারে অজানা ভান। নয় তো এখানে শেষ, এই তো আছি বেশ, চলো হই নিরুদ্দেশ, ভুলে সব পিছু টান। শোনো আমার এ গান, এক সুরে বাঁধা প্রাণ, খুঁজি আলো আধারে অজানা ভান। নয় তো এখানে শেষ, এই তো আছি বেশ, চলো হই নিরুদ্দেশ, ভুলে সব পিছু টান। বাহ, চমৎকার। ভাইয়া, যেটি বলছিলাম যে চলচ্চিত্রে কণ্ঠ দেওয়া এবং পরিচালনার দায়িত্বে থাকা, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? দুটো গান কম্পোজ করেছিলাম, একটা আমি গেয়েছিলাম, একটা আমি আর ন্যান্সি আপু ডুয়েট গেয়েছিলাম, আর একটা পৃথ্বীরাজ গেয়েছিল। তো আমি গানটা গেতে চাইনি, আমি চেয়েছিলাম অন্য কেউ গাক, কিন্তু ডিরেক্টর ছিলেন অনিমেষ আইচ, তার পছন্দ, প্রডিউসারের পছন্দ ছিল আমার ডেমোটাই, সো সেই কারণে আমার গাওয়া হয়। তবে আমার সিগনিফিকেন্ট একটা জিনিস হঠাৎ করে মনে আসলো, আমি আসলে এর আগে অনেক ছোটোবেলা বাংলা শিশু একাডেমি একটা চলচ্চিত্র প্রডিউস করেছিল, সেটার কম্পোজার ছিলেন সমর দাস, লিচু চোর নজরুলের গল্পটাকে অ্যাডাপ্টেশন করে, বেগম মমতাজ হোসেন ওটার পরিচালক ছিলেন। তো ওখানে আমার আসলে প্রথম ডেবিউ হয়েছিল, শিশু শিল্পী হিসেবে প্লেব্যাক হয়েছিল, আমি পুরো লিচু চোর গানটা গিয়েছিলাম। তো ওটা আসলে আমার ছোটোবেলার মাত্র মনে পড়লো প্লেব্যাক। আর অনিমেষ ভাইয়ের সাথে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে। এরপরে চলচ্চিত্রের কাজের কিছু আমি অফার পেয়েছি, যেগুলো আসলে আমার পছন্দ হয়নি, কিছু গল্প কথা এবং আমার বাজেটের সাথে মিলেনি কিছু। তো এখন সামনে একটা কাজ করেছি আমি, সামনে মুভি একটা আসবে, যেটার পুরো গান আমি করিনি, আমি কম্পোজিশন, গানের মিউজিক কম্পোজিশন আর বিজিএম এগুলো করেছি। সো সেটার জন্য অপেক্ষা করছি। তার মানে সামনে আমরা নতুন আরো কিছু পেতে চলেছি। নতুন অনেক কাজ আমি রাত দিন কাজ করি, আমার চোখে নিচে কালি। আমি স্টুডিওতে থাকতে পছন্দ করি, রাত দিন কাজ করি, একটু ছুটি পেলে লম্বা ছুটি নেই। স্টুডিওতে কাজ করতে তো পছন্দ করেন, সেক্ষেত্রে কোন জনরার গানে কাজ করতে বেশি পছন্দ করেন? আসলে কাজ করতে গিয়ে আমি তো অনেক কমার্শিয়াল কাজ করি, তো আমার কাছে অনেক রকমের কাজ আসে। যেমন ধরেন যে তুই 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 বয়াম পাখি কই, এটা একটা হিপ হপ গান, এটার জনরা কি আসলে, কিন্তু এটাকে আমি আমার প্রজেক্টে এটা প্রয়োজন ছিল। সো আমার পছন্দ, যত ভেরিয়েশন জনরা আসবে তত আমার পছন্দ, যে কি কি করতে হবে না। যেমন আমি এখন একটা টিভি চ্যানেলের একটা মেগা সিরিজের টাইটেল কম্পোজ করছি, এটা আমি একেবারে ইলেকট্রো রক কম্পোজিশন করছি, কোনোটা আমি কম্পোজিশন করি একেবারে ক্লাসিক্যাল। যেমন সামনে আরেকটা কাজ করছি আমি তুহিন ভাইয়ের সাথে, সেটা একেবারে আপনার ক্লাসিক্যাল স্টাইলের, বাট আবার ক্লাসিক্যাল না, মডার্ন ক্লাসিক, এরকম একটা কাজ আসছে আপনার। ভিউজের দৌরাত্ম্যতা এখন খুব বেড়েছে, এখন আসলে গানের মানটা নির্ভর করে অনেক ক্ষেত্রে কতটা ভিউজ গানের। সেক্ষেত্রে আপনার সঙ্গীত শিল্পী হিসেবে কি মনে হয় যে আসলে ভিউজ বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? একজন শিল্পী হিসেবে আমি ভিউ কত কি এটা নিয়ে আসলে মাথা ঘামাই না, কিন্তু যখন আমি আবার সঙ্গীত দিয়েই আমার আর্নিং, তখন তো অবশ্যই কোনো ব্র্যান্ড বা কেউ চাইবে হচ্ছে যে এর
ভিউ বেশি এর কাটতি বেশি তাকে দিয়ে কাজ করানো বা তারটা আমার মানুষ বেশি দেখবে, অবশ্যই কোম্পানি চাবে যে তাদের মার্কেটিং তাদের ব্র্যান্ডের জন্য ভিউ বেশি এলে মানুষ, সো সেটাকেও আমি আবার ডিসএগ্রি করি না। দর্শক মহলে দীর্ঘদিন টিকে থাকা এবং এর পাশাপাশি একটি গান দিয়ে দেখা যাচ্ছে যে সে ভাইরাল, দীর্ঘদিন টিকে থাকার বিষয়টি এখানে কিন্তু আসলে খুব একটা ধোপে টেকে না। তো সেক্ষেত্রে আসলে শিল্পীর দায়বদ্ধতার জায়গাটা কতটুকু? সঙ্গীত শিল্পী তো সঙ্গীত আয়োজন করে না, তো একজন শিল্পী একটা খুব ভালো গান পেলো, সেই গানটা হিট হলো, সেই গানটা মানুষ পছন্দ করলো, সেটা তার হলো, এটাকে ওয়ান হিট ওয়ান্ডার আমরা বলতে পারি। কিন্তু সে যদি গানের পরিচালক না হয়, তার হাতে তো আরেকটা ভালো গান পাওয়ার লেখা নেই, এটা সঙ্গীত পরিচালকের হাতে লেখা আছে। তো সে যদি ভালো গান গায়, ভালো ভালো পরিচালকরা তাকে ডেকে নিবে। তাহলে সঙ্গীত শিল্পীর কী করা উচিত, যে চর্চা করা উচিত, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত যেন আমাকে সঙ্গীত পরিচালকরা কল দিয়ে ডাকে, প্লিজ আমার জন্য একটা গান গেয়ে যাও। ভালো সঙ্গীত পরিচালক যখন তোমাকে কল দিয়ে ডাকবে একটা ভালো আমার জন্য গান গেয়ে যাও, তখন অটোমেটিক তোমার প্রোগ্রেস হবে, তখন সে অটোমেটিক ওয়ান হিট ওয়ান্ডার হবে না, সে আরও ভালো গান দেবে। সো যার একটা গান হিট হয়েছে তার উচিত হচ্ছে কি নিজেকে রেডি করা যেন আরও ভালো সঙ্গীত পরিচালকরা তাকে ডাক দিয়ে আর অনেক প্রজেক্টে, অনেক ডিফারেন্ট প্রজেক্টের মধ্যে কোনো একটা ক্লিক করে যেতেই পারে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? হাতে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো শেষ করা এবং এই কাজগুলো চলাকালীন সময় আরও কাজ ঢুকবে পকেটে, সেগুলোকেও বের করে দেওয়া চলতে থাকবে। আসলে কাজ আসবে, কাজ যাবে, কাজ করতে থাকবো, এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। খুব ভালো লাগলো ভাই আড্ডা দিয়ে। আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। গান দিয়ে শুরু করেছি আপনার কণ্ঠে, শেষটাও করতে চাই আপনার কণ্ঠে গান শুনতে শুনতে। তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। এই গানটা আমি কম্পোজ করেছিলাম, লিখেছিল সাদাত হোসেন, আমি গাইনি। গানটা তাহসান ভাই আর মাশা গিয়েছিল। এটা মায়া শালিক, শিহাব শাহিনের মায়া শালিক প্রজেক্টের গান। শুনি। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না। কত ভুল ফুল ফুটতে ব্যাকুল, ফোটা হয় না। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না। কত ভুল ফুল ফুটতে ব্যাকুল, ফোটা হয় না। কত মিছে গান, মিছে অভিমান দুয়ারে দাঁড়ায়। কত মেঘে জলে বুকে অতল অলক্ষে হারায়। দূরে থাকা পাখি আরো দূরে রাখি, ব্যথা সয় না। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না, বলা হয় না।